প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অমৃত সরকার। আজকে তোমাদের সাধারণ গণিতের অধ্যায় 17 পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্নের যে বিষয়টি আছে, বিশেষ করে যারা এসএসসি 26 ব্যাচ বা এসএসসি 2027 ব্যাচের যারা আছে তাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আছে। এখন কিন্তু নতুন করে এই সংক্ষিপ্ত প্রশ্নটি যোগ করেছে। ঠিক আছে? এই 20 প্রশ্নের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পরিসংখ্যান অধ্যায় থেকে কমসে কম 2টি থাকবে। তো তারই ধারাবাহিকে আজকে আমি সংক্ষিপ্ত প্রশ্নের যে সকল নিয়ম আছে পরিসংখ্যানে একটি ক্লাসের মাধ্যমে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে লিখে রেখেছি ওয়ান শর্ট সিকিউ, মানে একটি ক্লাসের মাধ্যমে আমি সংক্ষিপ্ত প্রশ্ন পরিসংখ্যান অধ্যায় থেকে আসতে পারে এমন সংক্ষিপ্ত প্রশ্ন আমি আজকে সমাধান করে দেবো। তো চলো কথা না বাড়ি আজকে আমরা এখন ক্লাসে চলে যাই। আচ্ছা, সর্বপ্রথমে দেখো আমি এখানে একটি সারণী তৈরি করে রেখেছি। এখানে কিন্তু অনেক রকমের সারণী থাকতে পারে। এটা কিন্তু আমি আমার মতো নিয়েছি। বোর্ড প্রশ্নে অন্যরকম থাকতে পারে। এখানে 41 আছে, 31 আছে, এখানে অন্য সংখ্যা যেকোনো সংখ্যা দিতে পারে, এখানে ব্যবধান অন্য হতে পারে। কিন্তু এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। কিন্তু যে নিয়মটা করাবো আমি, নিয়ম কিন্তু একই, তোমাকে একই প্রসেসে তোমাকে এটা সমাধান করতে হবে। তো প্রথমে আমি প্রচুরক নিয়ে যে বিষয়গুলো আছে, প্রচুরক নিয়ে এই 5টি বিষয় আমি রেখেছি। 5টি বিষয় যে বুঝবে প্রচুরক নিয়ে তার কোনো সমস্যা থাকবে না। আর তার মধ্যে এগুলো আমার যে প্রচুরক নির্ণয় যে ক্লাসটি দেখেছো, সে কিন্তু অলরেডি দেখলে বুঝতে পারবে যে এগুলো তার হয়ে গেছে। কিন্তু কিছু কিছু থাকে যা আমি করাইনি, সেগুলো আজকে তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা কি করব, এই সারণী থেকে প্রচুরকের যে 5টি আছে এই 5টি সমাধান করব। ঠিক আছে? সর্বপ্রথম আমরা দেখি প্রচুরকের শ্রেণী কি বলছে। এই সারণী থেকে কিন্তু সবগুলো আমি কিন্তু এই সারণী থেকে করবো। একটি সারণী নিয়েছি, শুধু অন্যগুলো নিয়ে, মানে বিভিন্ন ধরনের সারণী নিয়ে কিন্তু ওটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। পরে তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে তখন তোমরা কি করবে, সেগুলো সুন্দরভাবে বুঝে বুঝে সমাধান করবে। তো এগুলো কিন্তু কিসের জন্য সংক্ষিপ্ত, অথবা তোমার যে সৃজনশীল প্রশ্ন থাকবে পরিসংখ্যান অধ্যায়ে, সেখানে কিন্তু ক নঙে দিতে পারে। বেশিরভাগ কিন্তু ক নাম্বারে দিবে এগুলো, এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিবে। ঠিক আছে? তো এখানে প্রথমে আমি প্রশ্রক রেখেছি। প্রশ্রকে কি, প্রশ্রকটা কিন্তু বেশি আসে। তার মধ্যে বিশেষ করে প্রশ্রক শ্রেণী মধ্যমান নির্ণয় করে, এটা কিন্তু বেশি আসে। বা প্রশ্রক শ্রেণী মধ্যবিন্দু এবং মধ্যমান কিন্তু একই। তো তারপরে প্রশ্নটা কি, প্রশ্রক শ্রেণী পূর্বে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো। ঠিক আছে? তারপরে কি বলেছে, প্রশ্রক শ্রেণী কোনটি। ঠিক আছে? তারপরটা কি, প্রশ্রক শ্রেণী নিম্ন সীমা বা অথবা উচ্চ সীমা বের করো। তারপর কি বলেছে, প্রশ্রক শ্রেণীর সূত্রটি লেখো, প্রশ্রক নির্ণয় সূত্রটি লেখো বিবরণ সহ বিন্যস্ত পাতে। বিন্যস্ত পাতে যে প্রশ্রক নির্ণয় সূত্রটি আছে সেটা তোমাকে সূত্র লিখতে বলবে বিবরণ সহ। তো সর্বপ্রথমে আমরা এই 5টি প্রশ্ন সমাধান করব। ওকে? আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি প্রশ্রক শ্রেণীর মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রশ্রক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে দেখো। আমি কিন্তু প্রশ্রক নিয়ে একটি ক্লাস দিয়েছিলাম, আপলোড দিয়েছি, সেটা যে দেখবে সে সহজে বুঝতে পারবে। প্রশ্রক নির্ণয়ের জন্য তোমাকে কি করতে হবে, সর্বপ্রথমে তোমাকে প্রশ্রক নির্ণয়ের জন্য তুমি যে আমি যে বলেছিলাম একটি লেখা লিখতে, যে মানে বাংলা লেখা লিখতে, সেই লেখাটা তোমাকে সর্বপ্রথম লিখতে হবে। তো আমি এখন কি লেখাটি লিখতে হবে দেখো। তোমাকে প্রচুরক নির্ণয়ের জন্য আমি এখানে লিখে রাখি প্রচুরক। আমি কিন্তু এখন প্রচুরকের যে 5টি রেখেছি সেগুলো সমাধান করব। ঠিক আছে? প্রচুরকের যে 5টি প্রশ্ন রেখেছি সেগুলো সমাধান করব। আচ্ছা, প্রচুরকের যে 5টি প্রশ্নের মধ্যে প্রথমটি আমাদের কি বলেছে দেখো, আমাদের কি বলেছে যে প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো। আচ্ছা, এসব ক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে, এই সারণী লিখতে হবে না। এগুলো যেহেতু তোমাকে এগুলো দেবে হয়তো বা ক নঙে অথবা সংক্ষিপ্তে, সেক্ষেত্রে তুমি শুধু কি করবে, এখানে আমি লিখছি, সেক্ষেত্রে তুমি এখানে কি করবে, তুমি এখানে লিখবে, আমি কিন্তু এখন প্রথমটা সমাধান করছি, এখানে লিখবে, এখানে দেখো, এখানে এখানে কি লিখবে এখানে, যে এখানে গণসংখ্যা, এখানে গণসংখ্যা আমি আগে লিখি তারপরে তোমাদের বোঝাচ্ছি। এখানে গণসংখ্যা কি, এখানে গণসংখ্যা লিখতে হবে সর্বাধিক, কি সর্বাধিক বার আছে। দেখো এখন বলছি, এখানে গণসংখ্যা তোমাকে আমি যেগুলো লিখছি তোমাকে কিন্তু এগুলো লিখতে হবে। প্রথমে লিখবে কি, এখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে। সর্বাধিকবার কি, মানে সর্বোচ্চ বার যে গণসংখ্যাটি আছে। এখানে দেখো, এখানে গণসংখ্যা কি 3, 7, 10, 6, 4, এখানে সর্বাধিক কত আছে 10। সেহেতু আমরা এখানে কি লিখবো, গণসংখ্যা সর্বাধিক আছে 10 বার। ঠিক আছে? কয়বার, 10 বার। ঠিক আছে? সুতরাং কি, না সরি, এখানে কি 10 বার, যা কোন শ্রেণীতে অবস্থিত, এই 10টা কোন, এটা কিন্তু শ্রেণী, এগুলোকে শ্রেণী বলে বা শ্রেণী ব্যাপ্তি বলে বা ব্যবধান। লিখবে এখানে যা কি 51 থেকে 60 শ্রেণীতে কি
অবস্থিত। ঠিক আছে, যেহেতু আমরা জানি প্রসরক কি, যে শ্রেণীতে মানে অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে বা বিন্যস্ত পাত্রের ক্ষেত্রে কিন্তু সূত্র আছে, আর অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে কি জানি, যে সংখ্যাটি সর্বাধিক বার আছে সেটা হচ্ছে ওই শ্রেণীর প্রসরক। আর এখানে কি হবে, যেহেতু এখানে গণসংখ্যা সর্বাধিক আছে 10 বার, যা এই 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, সুতরাং কি হবে, এই শ্রেণীটা কিন্তু প্রচুরক শ্রেণী হবে। ঠিক আছে, সুতরাং এখানে লিখতে হবে, সুতরাং প্রচুরক প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী তাহলে কোনটা, 51 থেকে 60। ঠিক আছে, এই পর্যন্ত তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর তোমাকে কি বলেছে, তোমাকে কিন্তু বলেছে যে প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো বা মধ্যমান নির্ণয় করো। এখন আমরা কি জানি, আমরা কিন্তু মধ্যমান নির্ণয়ের একটি সূত্র জানি, সেটা আমরা এখানে লিখবো। মধ্যমান বা মধ্যবিন্দু যেটা দেখো, মধ্যমান নির্ণয় সূত্রটি কি, নিম্ন সীমা কি, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা। যে আমার আগে ক্লাসটি যে আমি গড় নির্ণয়টা ছিল, গড় নির্ণয় কিন্তু আমি মধ্যমান নির্ণয়টা খুব সহজভাবে বুঝিয়েছি। তো এখানে লিখবে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইড বাই কত, 2, ডিভাইড বাই 2। কি মধ্যমান নির্ণয় সূত্রটা কি, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইড বাই 2। কি, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইড বাই 2। এখন এই নিম্ন সীমা কি উচ্চ সীমা কি, তুমি এখানে দেখো প্রচুরক শ্রেণী কোনটাকে ধরেছো, এই 51 থেকে 60। এই 51 থেকে 60 এর এই প্রথম সংখ্যাটি হচ্ছে নিম্ন সীমা। নিম্ন সীমা আমরা কিন্তু যখন গড় নির্ণয় করেছি তখন কিন্তু বলেছিলাম যে এই নিম্ন সীমাকে এল দ্বারা প্রকাশ করি, কি, এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আর এটা কিন্তু উচ্চ সীমা। ঠিক আছে, সেটা এখানে কি, নিম্ন সীমা কত, নিম্ন সীমা হচ্ছে কি 51 প্লাস, তারপর কি বলছে উচ্চ সীমা, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা, উচ্চ সীমা কত 60 ডিভাইডেড বাই কত 2। এটা আমরা লিখে দিবে। তারপর দেখো এই 60কে যদি 51 দ্বারা যোগ করি কত হয়, 111। ঠিক আছে, 111। এই 111 কি করবে, 111কে 2 দ্বারা ভাগ করবে। যে আমরা 111কে 2 দ্বারা ভাগ করি, 111 ভাগ 2 কত আসে, 55.5। 55.5 এটা হচ্ছে, দেখো 55.5, 111কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 55.5। আমাদের কি বলেছিল, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আমরা কিন্তু প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় সূত্র কি, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইড বাই 2। শুধু তুমি মান বসে দেবে। আর নিম্ন সীমা কি, নিম্ন সীমা হচ্ছে তুমি যে শ্রেণীটা প্রচুরক শ্রেণী ধরেছো সেই শ্রেণীর যে প্রথম সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে নিম্ন সীমা, এবং যে শ্রেণীটি তার যে পরের যে সংখ্যাটি থাকবে ব্যবধানের পর সেটা হচ্ছে উচ্চ সীমা। ঠিক আছে, তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে 10 বার, তোমাকে সামনে দেখতে হবে যে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে কতবার, সেটা তোমাকে লিখতে হবে। যা এত থেকে এত শ্রেণীতে অবস্থিত, মানে যে শ্রেণীতে অবস্থিত, সুতরাং তারপর লিখতে হবে প্রচুরক শ্রেণী, যে শ্রেণীটাই হোক সেটা লিখবে। তারপর তুমি মধ্যমান সূত্রটা বসিয়ে দেবে এবং নিম্ন সীমা উচ্চ সীমা বসে অঙ্কটা করে দেবে। ঠিক আছে, দেখো এখন কি বলেছে, প্রচুরক শ্রেণীর পূর্বে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু বা মধ্যমান। ঠিক আছে, প্রচুরক শ্রেণীর পূর্বে, পূর্বে মানে কি আগের শ্রেণীর মধ্যবিন্দু। ঠিক আছে, আগের শ্রেণী কি মধ্যবিন্দু। আচ্ছা, দেখো আমরা যখন ওই প্রশ্নটি সমাধান করলাম তখন কি লিখেছিলাম, এখানে এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে 10 বার, যা এত থেকে এত শ্রেণীতে অবস্থিত। সেম কথাই তোমাকে এখানে লিখতে হবে, শুধু এখানে লিখবে প্রচুরক শ্রেণী এটা। ঠিক আছে, এবং তারপর লিখতে হবে এখানে কি, আমি পুনরায় তোমাদের করে দেখাচ্ছি। এই কথাটি আমি লিখছি এখন, সর্বপ্রথমে আমি এটুকু লিখবো, এতটুকু আমি লিখছি। আচ্ছা, এখানে আমি কিন্তু যখন এই 1 নং প্রশ্নটি সমাধান করেছি, মানে প্রচুরক শ্রেণীর মধ্যমান বিন্দু নির্ণয় করে, মধ্যমান নির্ণয় করে, সেটার মধ্যে যা সেই প্রশ্নে যা লিখেছিলাম সমাধানের জন্য, তাই কিন্তু লিখেছি এখানে গণসংখ্যা সর্বাধিক আছে 10 বার, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত প্রচুরক শ্রেণী এটা। ঠিক আছে, এই পর্যন্ত তোমাকে লিখতে হবে। আর এখানে কিন্তু তোমাকে প্রশ্ন একটু ভিন্ন করে দিয়েছে, কি পূর্বের শ্রেণী। এখানে কিন্তু তোমাকে বলতে পারে তার পরের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো, কিন্তু এখানে দিয়েছে পূর্বের শ্রেণী। পূর্বে মানে কি আগে, সুতরাং পূর্বের শ্রেণী, পূর্বের শ্রেণী আমাদের, দেখো এটা কিন্তু আমাদের প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণী, পূর্বে মানে কি আগের শ্রেণীটা কোনটা, 41 থেকে, পূর্বের শ্রেণী 41 থেকে 50। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। এখন কি করতে হবে, শুধু আমরা প্রচুরক নির্ণয় যে সূত্রটা আছে, মানে সরি মধ্যমান নির্ণয় যে সূত্রটি আছে, সুতরাং লিখবে, সুতরাং মধ্যমান, কি লিখবে, মধ্যমান নির্ণয় সূত্রটি লিখবে। মধ্যমান নির্ণয় সূত্র কি, নিম্ন সীমা, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন দেখো আগেরটা করেছিলাম কি, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান নির্ণয়, কিন্তু এটা কিন্তু পূর্বের শ্রেণী। ঠিক সেম নিয়ম, শুধু পূর্বের শ্রেণীটা দিবে। এখানে দেখো আমাদের পূর্বের শ্রেণীর নিম্ন সীমা কত, এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু উচ্চ সীমা। নিম্ন সীমা কত 41 প্লাস উচ্চ সীমা হচ্ছে 50 ডিভাইড বাই 2। দেখো এখানে কত আসে, আমাদের আসে 91 ডিভাইড বাই 2। ঠিক আছে, কত আসে 91 ডিভাইড বাই 2। দেখো 91কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়, 45.5। কত আসে, 45.5। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে, এখন দেখো তারপরে প্রশ্নটি কি আছে, এগুলো কিন্তু বোর্ডে এসেছে
বিভিন্ন ধরনের বিভিন্ন বোর্ডে এসেছে, সেগুলো আমি এখানে কিন্তু বোর্ডের প্রশ্নগুলো লিখেছি। তো এখানে এখন কি বলেছে, পোষক শ্রেণী কোনটি, পোষক শ্রেণী কোনটি। দেখো পোষক শ্রেণী তুমি কিভাবে নির্ণয় করবে, দেখো এখানে কিন্তু সেম, শুধু এখানে লিখবে এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে, এই পোষক নিয়ে যে প্রশ্নগুলো আছে সবগুলো সেম, ঠিক আছে। দেখো এখানে গণসংখ্যা সর্বাধিক আছে 10 বার, যা এত থেকে এত শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। সুতরাং পোষক শ্রেণী এত, ঠিক আছে, 51 থেকে 60, এটা হচ্ছে পোষক শ্রেণী। এখন কি এটা কিন্তু আমার তোমাকে মূলত লিখতে হবে, ঠিক আছে, এটা লিখলে তোমার হয়ে যাবে। তারপর আবার তুমি এক্সট্রা ভাবে লিখতে পারো, সুতরাং পোষক শ্রেণী এটা, ঠিক আছে। তারপরে প্রশ্নটা কি, পোষক শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমা বের করো। তোমাকে বলতে পারে নিম্ন সীমা বের করো অথবা উচ্চ সীমা বের করো। দেখো এখানে তোমাকে যদি বলে নিম্ন সীমা, সেক্ষেত্রে তুমি লিখবে এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে, সেম কথা তোমাকে লিখতে হবে। প্রত্যেকটির ক্ষেত্রে তোমাকে, পোষকের ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে তোমাকে একটি কথা লিখতে হবে যে এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে 10 বার। তুমি এটা মুখস্থ করে নাও, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। সুতরাং পোষক শ্রেণী এটা। আমরা জানি কি পোষক শ্রেণীর নিম্ন সীমা কোনটা, পোষক শ্রেণীর যে প্রথম সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে নিম্ন সীমা এবং পর সংখ্যাটি হচ্ছে উচ্চ সীমা। সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে নিম্ন সীমা। আমরা কিন্তু আগের ম্যাথটা করার আগে লিখেছিলাম যে এটা কিন্তু নিম্ন সীমা আর এটা কিন্তু উচ্চ সীমা, ঠিক আছে। তো তোমাকে উচ্চ সীমা তুমি কিন্তু এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে, তারপর লিখবে সুতরাং নিম্ন সীমা কি, সুতরাং নিম্ন সীমা 51। যদি নিম্ন সীমার কথা বলে তাহলে লিখবে 51, অথবা যদি বলো উচ্চ সীমা তাহলে লিখবে 60, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে পোষক নির্ণয় সূত্রটি লেখো বিবরণ সহ। কি বলেছে, পোষক নির্ণয় সূত্রটি লেখো বিবরণ সহ, ঠিক আছে। তো আমরা এখন পোষক নির্ণয় সূত্রটি লিখবো, ঠিক আছে। আমাদের কি বলেছে, পোষক নির্ণয় সূত্রটি লেখো, এটা কিন্তু আমরা এখন লিখবো যে প্রচুরক প্রচুরক নির্ণয় সূত্র। পোষক নির্ণয় সূত্রটা কি, আমি কিন্তু আগেই বলেছিলাম এই ক্লাসে, শুধু আমি লিখছি যে পোষক নির্ণয় সূত্রটা কি, এল প্লাস কি F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু কি এইচ। এখানে লিখতে হবে তোমাকে। আমি কিন্তু আগের ক্লাসে যেগুলো পোষক নির্ণয় করেছিলাম সেখানে কিন্তু আমি সূত্রগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এবং এখানে এল কি, F1 কি, F2 কি, এইচ কি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এই ক্লাসেও আমি চেষ্টা করবো বোঝানোর। তোমাকে কি করতে হবে, সর্বপ্রথমে যেগুলো আছে সেগুলো লেখো, F1, তারপর হচ্ছে কি F2, তারপর হচ্ছে এইচ। দেখো এখানে তোমাকে কি লিখতে হবে, এল কি, এখানে কিন্তু তোমাকে বলেনি যে এই সারণী থেকে তোমাকে নির্ণয় করতে, তোমাকে এখানে সূত্র নির্ণয় করতে বলেছে এবং বিবরণ সহ, ঠিক আছে, বিবরণ সহ। আর এটা কিন্তু বিন্যস্ত পাত্রের সূত্র, ঠিক আছে। এল কি, এল মানে হচ্ছে কি নিম্ন সীমা, তোমরা কিন্তু জানো এল মানে কি নিম্ন সীমা, এটা কিন্তু নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। সেই ক্ষেত্রে এটা কি এই শ্রেণী, এটা নিম্ন সীমা, সেহেতু এল কি নিম্ন সীমা। আর F1 কি, F1 হচ্ছে পোষক শ্রেণীর যে গণসংখ্যা। আমরা কিন্তু যে আগের এগুলো করেছে, দুটি সমাধান করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পোষক শ্রেণী কিন্তু এটা বের হয়েছে। এই পোষক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীকে, পোষক শ্রেণীর যে গণসংখ্যা, এই গণসংখ্যাকে এই তার পূর্বের গণসংখ্যা দ্বারা বিয়োগ করতে হবে। মানে কি, প্রচুরক প্রচুরক শ্রেণীর কি গণসংখ্যা বিয়োগ কি, পোষক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, কোন শ্রেণীর প্রচুরক শ্রেণী কিন্তু আমরা এটা বেড়েছে, সেহেতু আমাদের প্রচুরক শ্রেণীর, এটা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 10, তার পূর্ববর্তী গণসংখ্যা কত 7, সেটাই। আর তারপরটা কি হবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। দেখো F2 কি, F2 শুধু তার উল্টো, এখানে কিন্তু প্রচুরক শ্রেণী এটা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ কি হবে এখন, তার পরবর্তী, মানে এটা কিন্তু পূর্ববর্তী ছিল, তার পরবর্তী F2 কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, সেম, ঠিক আছে। আর এইচ কি, এইচ হচ্ছে ব্যবধান 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 বলতে কি, এই 31 থেকে 40 এর মধ্যে যে ব্যবধান আছে সেটা হচ্ছে ব্যবধান, ঠিক আছে। আমরা কিন্তু এই প্রচুরক নির্ণয়ের যে 5টি নিয়ম সেটা কিন্তু বুঝে ফেলেছি। আশা করি প্রচুরক নিয়মে যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমরা খুব সহজভাবে দিতে পারবে। তো এখন আমরা কি করব, এখন আমরা কিন্তু মধ্যক নির্ণয়ের যে 6টি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সমাধান করব। তো আমরা এখন এই 6টি প্রশ্ন সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলেছে আমাদের, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করো। এখন এখানে যে মধ্যক নির্ণয়ের জন্য সর্বপ্রথমে তোমাদের কি নির্ণয় করতে হয়, তোমাদের কিন্তু ক্রমজোড়িত গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। তো আমি আগে থেকে এখানে ক্রমজোড়িত গণসংখ্যা সারণী তৈরি করে রেখেছি। তার আগে আমরা 1 নং প্রশ্নটি যেহেতু সমাধান করব, কি বলেছে 1 নং প্রশ্ন শ্রেণী, আমি কিন্তু আগেই বলেছিলাম, আবার বলি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করো। তো এই জন্য সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, ক্রমজোড়িত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। আচ্ছা, আমি এখানে কিন্তু সারণী তৈরি করে রেখেছি। তোমাকে এখানে কি লিখতে হবে, যে মধ্যক শ্রেণীর, শ্রেণী লিখতেও পারো বা না লিখলেও চলবে, শ্রেণীর নিম্ন সীমা বের, না লিখে তুমি যদি লেখো নির্ণয়
করার জন্য সারণী তৈরি করা হলো, তৈরি করা হলো। ঠিক আছে, আমি কিন্তু আগে এখানে সারণী তৈরি করে রেখেছি। এগুলো কিন্তু আমি যখন তোমাদের প্রথম সারণীটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু এগুলো লেখা ছিল, এই শ্রেণীব্যক্তি কিন্তু এগুলো দেওয়া ছিল এবং গণসংখ্যা দেওয়া ছিল। এখন আমরা এখানে কি করবো, ক্রমিত গণসংখ্যা নির্ণয় সারণী তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের কি লাগে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা এবং কি জড়িত গণসংখ্যা। জড়িত গণসংখ্যা বা ক্রমজড়িত গণসংখ্যা, জড়িত গণসংখ্যা বলে চলে, জড়িত গণসংখ্যা। আচ্ছা, এখন জড়িত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে, এই এখানে দেখো প্রথম সংখ্যা যে সংখ্যাটি আছে সেটা আমরা লিখবো। এখন লিখেছি, এখন কি করবে, এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে কি করবে, যোগ করবে। তাহলে কত হয়, এই 3কে যদি আমরা 7 দ্বারা যোগ করি তাহলে কত হয়, তাহলে কিন্তু আমরা দেখি এটাকে যদি এটা দ্বারা যোগ করি তাহলে কত হয়, 10। ঠিক আছে, 10 লিখলাম। এখন এই 10কে আবার কি, আমি কিন্তু যেভাবে দেখাচ্ছি তোমাদের কিন্তু এভাবে করতে হবে। ঠিক আছে, প্রথমটা আমরা কি করছিলাম, এখানে যা ছিল প্রথম সারণীতে যা ছিল সেটাই লিখেছি। তারপরটা কি করতে হবে, এখানে তুমি যে প্রথম সারণীতে যেটা তৈরি করছো তার সেই সংখ্যা দ্বারা জড়িত গণসংখ্যা দ্বারা দ্বিতীয় সারণী জড়িত গণসংখ্যাকে যোগ করতে হবে, সেটা করেছি। এখন এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা যোগ করবে। যদি এখন কি করবে, পরবর্তীটা তোমাকে দেখতে হবে তার নিচের যে গণসংখ্যা আছে সেটা দ্বারা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে, এই 10কে যদি 10 দ্বারা যোগ করে তাহলে 20। ঠিক আছে, এখন এই 20কে আবার কি করতে হবে, 6 দ্বারা যোগ করতে হবে। 20কে 6 দ্বারা যোগ করলে কত হয়, 26। 26কে আবার 4 দ্বারা, তাহলে কত হয়, তাহলে কিন্তু আমাদের 83। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু মধ্যক নির্ণয়ের জন্য কিন্তু এটা লাগে যে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী কিভাবে নির্ণয় করে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা এবং জড়িত গণসংখ্যা থাকে, 3টি ঘর হবে, লম্বা হবে এবং উল্লম্বভাবে তোমাকে যে কয়টি সারণী দেওয়া থাকবে সেটা লিখতে হবে, সেই কয়টি লিখতে হবে। ঠিক আছে, এখন আমাদের 1 নং প্রশ্নে কি বলা ছিল যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করতে হবে। এখন দেখো এখানে আমাদের n কত বের হয়েছে, n কিন্তু 30। সেহেতু আমরা এখানে কি লিখবো, এখানে n বা মোট গণসংখ্যা লিখলেও চলবে, বা n = 30, বা এখানে কি করবে n/2, তাহলে কত হয় 30/2, তাহলে কত হয় 15। ঠিক আছে, সুতরাং লিখবে এটা কিন্তু লিখবে এভাবে, তুমি সেম পদ্ধতিতে লিখবে, শুধু এখানে n এর মান যা হবে তুমি তাই লিখবে। ঠিক আছে, তাকে 2 দ্বারা ভাগ করবে, যা ফল আসবে এটা। এখন যদি তোমাকে এখানে দশমিক আসতো, 0.56 আসতো, সেক্ষেত্রে তুমি কি করতে, এর পরের সংখ্যা যেহেতু এখানে 15 আছে তার পরের সংখ্যা কত, 16 নিতে। ঠিক আছে, এখন এটা লিখলাম। এখন কি লিখতে হবে, এই 15, সুতরাং 15, সুতরাং 15তম পদ যে শ্রেণীতে অবস্থিত। দেখো আরেকটি কথা বলে রাখি যে এই ক্ষেত্রে কিন্তু তোমরা যেভাবে বিন্যস্ত পাতের ক্ষেত্রে যে ভাবে তুমি সমাধান করতে সেভাবে নয়, এটা কিন্তু তোমাকে আরেকটি যে নিয়ম আছে যে হচ্ছে অবিন্যস্ত পাত্রের যে বিষয়টি আছে ওইভাবেই করতে হবে। ঠিক আছে, এখন কোন শ্রেণীতে অবস্থিত, এখন দেখো 15টা কোন শ্রেণীতে অবস্থিত আছে, এখানে 3 মধ্যে কি 5 আছে, নেই। 10 মধ্যে আছে, না সরি 15 আছে, নেই। 10 মধ্যে আছে, নেই। 20 মধ্যে কিন্তু 15 আছে। ঠিক আছে, 26 মধ্যেও নেই, 30 মধ্যেও নেই, 20 মধ্যে আছে। সুতরাং আমাদের মধ্যক শ্রেণী কিন্তু এটা কিন্তু শ্রেণী, এখানে লেখা আছে শ্রেণী। সুতরাং যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী মধ্যক শ্রেণী। ঠিক আছে, মধ্যক শ্রেণী, এই শর্তটা তোমাকে আগে লিখে রাখতে হবে। ঠিক আছে, তারপর তুমি কি লিখবে, আমরা কিন্তু মধ্যক শ্রেণী যেটা সেটা কিন্তু নির্ণয় করে ফেলছি। সুতরাং লিখবে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কোনটা, 51 থেকে 60। ঠিক আছে, এখন দেখো আমরা জানি কি, আমরা কিন্তু মধ্যক শ্রেণী নির্ণয় করে ফেলেছি। এখন কি করতে হবে, আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করতে হবে। এখন দেখো নিম্ন সীমা কোনটাকে বলে, যে কোনো শ্রেণীর প্রথম সংখ্যাটি হচ্ছে নিম্ন সীমা এবং পরের সংখ্যাটি হচ্ছে উচ্চ সীমা, যদি মধ্যে ব্যবধান থাকে। ঠিক আছে, এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু উচ্চ সীমা, এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু উচ্চ সীমা। সুতরাং এখানে লিখবে, সুতরাং নিম্ন সীমা কত, 51। ঠিক আছে, এটা কিন্তু আমরা দিচ্ছি, এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু উচ্চ সীমা। আমাদের যেহেতু নিম্ন সীমা বের করতে বলছে আমরা কিন্তু নিম্ন সীমা বের করেছি। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এখন নিম্ন সীমা বের করে ফেলেছি। আমাদের এখানে পরের প্রশ্নটি কি, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। ঠিক আছে, মধ্যক শ্রেণীর মধ্যমান। দেখো আমরা কিন্তু এটা থেকে সবগুলোর সমাধান করবো। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা কিন্তু আমরা কিন্তু 1 নং প্রশ্নটা নিম্ন সীমা বের করতে বলেছিল সেটা কিন্তু নির্ণয় করেছি। এখন যদি তোমাকে এটা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে তুমি লিখবে মধ্যক শ্রেণীর মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। এটা কিন্তু তুমি সেমভাবে লিখবে, শুধু এখানে লিখবে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। তারপরে এটা লিখবে ঠিক সেম ভাবে জড়িত গণসংখ্যা লিখবে। তারপরে আমি এখানে যা লিখেছি তুমি এই পর্যন্ত ঠিক তাই লিখবে। ঠিক আছে, তারপরে তোমাকে কি লিখতে হবে, তখন এই নিম্ন সীমাটা হবে না, তখন তোমাকে লিখতে হবে সুতরাং মধ্যমান। কি মধ্যমান, আমরা কিন্তু মধ্যমানের একটি সূত্র জানি, সেটা কি, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা।
ঠিক আছে, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইড বাই 2, মানে কি এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু উচ্চ সীমা। তুমি কি করবে, এই প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যাটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু উচ্চ সীমা। তো আমরা এখন কি করব, নিম্ন সীমা কত 51 প্লাস উচ্চ সীমা 60, এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে কত আসে দেখো, দেখো তো 51 প্লাস 60 111, আমরা তাকে কি করব 2 দ্বারা ভাগ করব, কত আসে 55.5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যখন প্রশ্ন নির্ণয় করেছিলে তখনও কিন্তু আমি এইভাবে দেখিয়েছিলাম, ঠিক সেম ভাবে মধ্যকের ক্ষেত্রেও এটাই করবে তুমি। ঠিক আছে, আশা করি তোমাদের 2 নং প্রশ্নটি ঠিক হয়ে গেছে। দেখো এখন কি বলেছে, মধ্যক শ্রেণী পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আমি কিন্তু যেগুলো দেখাচ্ছি তোমাদের বোর্ডেও কিন্তু ঠিক এগুলোই আসবে। ঠিক আছে, এভাবেই আসবে, এই নিয়মে আসবে আশা করি। ঠিক আছে, এখন আমরা কি করবো, মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, পরের মানে কি পরে, এটা কিন্তু আমাদের মধ্যক শ্রেণী, তার পরের শ্রেণী কি এই শ্রেণী আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। দেখো আমরা কিন্তু এখানে সবই করে রেখেছি, আমি কিন্তু একটা থেকে তোমাদের সব বোঝাচ্ছি, তোমাদের কিন্তু আলাদা আলাদা করে তোমরা করে রাখবে। এখানে কি করবে, এখন মধ্যক শ্রেণী সুতরাং লিখবে, তারপরে লিখবে এই পর্যন্ত কিন্তু তোমরা সেম লিখবে। এখানে লিখবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা না লিখে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হলো। ঠিক আছে, তোমরা লিখবে এখন, সুতরাং পরের শ্রেণীটি হলো পরের শ্রেণীটি হলো কি, পরের শ্রেণীটি কোনটা, এই 61 থেকে 70। ঠিক আছে, আর এই মধ্যমান নির্ণয় সূত্র কিন্তু একই থাকবে। এখন শুধু আমাদের এখানে কি হবে, এখানে কিন্তু এটা কিন্তু নিম্ন সীমা, এটা কিন্তু উচ্চ সীমা। এখন শুধু আমরা এখানে 61 প্লাস এখানে কিন্তু 70 হবে। ঠিক আছে, এখানে কিন্তু 70 ডিভাইড বাই 2। এখন দেখো কত আসে, এখানে কিন্তু 70। ঠিক আছে, আমি কিন্তু একটা থেকে তোমাদের সকল কিছু বোঝাচ্ছি, তোমরা আলাদা আলাদা করবে। ঠিক আছে, দেখো 61 প্লাস 70 কত আসে 131, তাকে কি করবো আমরা 2 দ্বারা ভাগ করবো। ঠিক আছে, তাহলে কত আসে দেখো 65.5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আনসার। দেখো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি কি করেছি, ঠিক সকল কিছু মধ্যক নিয়ে যেগুলো আসবে, তোমাকে প্রথমে ক্রমযুক্ত কোন সংখ্যা সারণী তৈরি করতে হবে, সারণী তৈরি করে এই পর্যন্ত তোমাকে লিখতেই হবে। লেখার পর তোমাকে যেটা নির্ণয় করবে, যদি বলে শুধু মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করে, তাহলে কিন্তু তোমাকে এইগুলো লিখতে হবে না, শুধু মধ্য নিম্ন সূত্রটি লিখবে এবং নিম্ন সীমা এবং উচ্চ সীমা বসে তাকে 2 দ্বারা ভাগ করে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা 3টি প্রশ্ন খুব সহজভাবে বুঝতে পেরেছো। আমি সহজভাবে বোঝানোর চেষ্টাই করছি। তারপর 4 নং প্রশ্নটি হচ্ছে ক্রমযুক্ত কোন সংখ্যা সারণী তৈরি করো। আমরা কিন্তু অলরেডি ক্রমযুক্ত কোন সংখ্যা সারণী তৈরি করে ফেলেছি, এটা কিন্তু ক্রমযুক্ত কোন সংখ্যা সারণী। তোমাকে যদি বলে একটি সারণী দেওয়া হচ্ছে, সারণী থেকে ক্রমযুক্ত কোন সংখ্যা সারণী তৈরি করো, তাহলে কি করবে, প্রথমে শ্রেণীব্যাপ্তি উঠাবে, তারপর 3টি ঘর কাটবে, লম্বালম্বিভাবে 3টি ঘর কাটে, আর অবিলম্বভাবে যে কটি সারণীতে থাকবে সেগুলো দাগ দিবে। ঠিক আছে, তারপর এখানে কি করবে, শ্রেণীব্যাপ্তি কোন সংখ্যা তোমাদের দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, তারপর কি করবে, তারপর হচ্ছে যৌথ কোন সংখ্যা লিখবে। এটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক সেইভাবে তোমরা কিন্তু যৌথ কোন সংখ্যা নির্ণয় করবে। আশা করি এই ক্রমযুক্ত কোন সংখ্যা নির্ণয়ের ক্রমযুক্ত কোন সংখ্যা সারণী তৈরি করাটা তোমরা পারবে। তারপর কি আছে দেখো, বিন্যস্তপাতের মধ্যক নির্ণয় সূত্রটি বর্ণনা সহ দেখো। এখন দেখো বিন্যস্তপাতের মধ্যক নির্ণয় সূত্রটি আমি এখন তোমাদের বোঝাচ্ছি। অতএব 5 নং প্রশ্নটি সমাধান করে দেখছি। এটাও কিন্তু তোমাদের হয়তোবা সংক্ষিপ্ত প্রশ্নে অথবা কি করবে, অথবা তোমাদের কি করবে, সৃজনশীলে কলমে দিয়ে দিতে পারে। ঠিক আছে, দেখো এখন লিখবে কি, বিন্যস্ত উপাত্তের মধ্যক। ঠিক আছে, মধ্যক নির্ণয় সূত্র দেখে এখানে কি লিখবে, মধ্যক। ঠিক আছে, মধ্যক নির্ণয়ের যে আমরা সূত্রটা জানি, কি সূত্র জানি, মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে বিন্যস্তপাতে, কি পারো বলো, কি পারো, মধ্যক নির্ণয় সূত্রটি হচ্ছে কি, l প্লাস n বাই 2 মাইনাস fc। ঠিক আছে, fc ইনটু কি h বাই fm। আমাদের কিন্তু এখানে কি বলেছে, বর্ণ লিখতে বলেছে, তাহলে এখানে কি লিখবো, এখানে কি লিখবে, এখানে। ঠিক আছে, এখানে তারপর তোমাকে দেখতে হবে এখানে যেগুলো আছে ঠিক সেইভাবে এগুলো তুমি উঠাবে, n বাই 2, তারপর হচ্ছে কি fc, তারপর হচ্ছে h, তারপর কিন্তু fm। আমি আগে এগুলো লিখছি। l মানে কি, l মানে হচ্ছে নিম্ন সীমা, ধরে এটা হচ্ছে একটি শ্রেণী, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। নিম্ন সীমাকে l দ্বারা প্রকাশ করি, সেহেতু এখানে লিখবে l ইকুয়াল টু নিম্ন সীমা। আমি কিন্তু মধ্যক যখন নির্ণয় করেছি, মধ্যক নির্ণয়ের জন্য আমার দেখো আমার চ্যানেলে কিন্তু একটি ক্লাস আপলোড দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখো, তোমাদের জন্য খুবই উপকার হবে আশা করি। দেখো এখানে কি লিখবে, নিম্ন সীমা। ঠিক আছে, আর n বাই 2 কি, তোমাকে এখানে যে গণসংখ্যা থাকবে, এখানে n বাই 2, আমাকে সরি ভুল হয়েছে, এখানে শুধু n হবে। n মানে কি, মোট গণসংখ্যা কি তোমাদের যে, দেখো এখানে যে গণসংখ্যাগুলো আছে, এখানে কিন্তু আমি মোট যোগ করেছি 30 হয়েছে, এটা হচ্ছে তোমাদের কি মোট গণসংখ্যা। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি মোট গণসংখ্যা লিখে রেখেছি। এখন কি এফসি কি, এফসিটা হচ্ছে কি, হ্যাঁ, এফসি হচ্ছে তুমি কি যে শ্রেণীটা
এটা ধরো, এটা থেকে আমি বোঝাচ্ছি, এটা কিন্তু তোমাদের মধ্যক শ্রেণী আছে, ঠিক না? এটা কিন্তু তোমাদের মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর যে শ্রেণীটা ক্রমযুক্ত গণসংখ্যাটা, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 20। এই শ্রেণীর উপরের শ্রেণীর যে ক্রমযুক্ত গণসংখ্যাটা আছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর যৌথ গণসংখ্যা। এখানে আমি লিখে রাখি, যে শ্রেণীটা মধ্যক শ্রেণী, সেই শ্রেণীর ওপরের বা পূর্বে লিখলেও চলবে, ওপরের শ্রেণীর যোজিত গণসংখ্যা, ঠিক আছে? যোজিত গণসংখ্যা কি বলেছি, যে শ্রেণীটা মধ্যক শ্রেণী, এখানে আমাদের মধ্যক শ্রেণী এটা, এই মধ্যক শ্রেণীর যে যৌথ গণসংখ্যা তার উপরের শ্রেণীর যে যৌথ গণসংখ্যা আছে সেটা কিন্তু আমাদের এফসি, ঠিক আছে? আর এইচ কে হচ্ছে ব্যবধান। এইচ কি ব্যবধান? ব্যবধান মানে কি, এই আরেকটা লিখি, 61 থেকে 70 এর মধ্যে ব্যবধান কত? এখান থেকে যে এই 61 মধ্যে যে কয়টি সংখ্যা আছে এটা হচ্ছে তার ব্যবধান। ধরি এর গণসংখ্যা হচ্ছে 7, তার মানে হচ্ছে এর মধ্যে যে ব্যবধান আছে এর মধ্যে কিন্তু 61 থেকে এই 70 এর মধ্যে 61 এর মধ্যে কয়টি ব্যবধান আছে? কত ব্যবধান আছে? 10, ঠিক আছে? সুতরাং এর ব্যবধান কত? 10। ঠিক, এই ব্যবধানকে এই দ্বারা প্রকাশ করি, ব্যবধান, ঠিক আছে? আর আমাদের বাকি রয়েছে কি, এফএম। আমার লেখা কিন্তু একটু খারাপ হচ্ছে, তোমরা সুন্দরভাবে লিখে নিও। এফএমটা কি? দেখো আমি এখান থেকে বোঝাচ্ছি, এটা কিন্তু আমাদের মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের এফএম, ঠিক আছে? কি লিখবে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আশা করি তোমরা মধ্যক নির্ণয় যে সূত্রটি সেটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? দেখো আমাদের কি বলেছে, এফসি এবং এফএম এর মান নির্ণয় করো। আমাদের কিন্তু এই সারণী কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এই সারণী থেকে কি বলেছে, এফসি এবং এফএম। আমরা কিন্তু এখানে দেখেছি যে এফসি কি, যে শ্রেণীটা মধ্যক শ্রেণী সেই শ্রেণীর উপর শ্রেণী বা তার পূর্বের শ্রেণীর যৌথ গণসংখ্যা। সুতরাং এখানে আমাদের এফসি কি, এখানে আমাদের এফসি হচ্ছে এটা, মানে 10, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এফসি। আর আমাদের আরেকটি বলেছে যে এফএম। এফএম কি? এফএম হচ্ছে যে শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা হচ্ছে এফএম, এটা হচ্ছে এফএম, ঠিক আছে? এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এখন এই 6টি প্রশ্ন সমাধান করে দিয়েছি, মধ্যক নির্ণয় যে 6টি আমি লিখেছি সেগুলো সমাধান করেছি। এখন আমরা কি করব? এখন কিন্তু বাকিগুলো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু প্রথমে তোমাদের কি বলেছিলাম, সর্বপ্রথমে কিন্তু আমি প্রশ্নকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু সমাধান করে দিয়েছি। এখন কিন্তু আমি কি করব? এখন কিন্তু আমি কি করছি, তারপরে কিন্তু আমি মধ্যকীগুলো সমাধান করেছি। এখন কিন্তু গড়ের জন্য আছে। গড়ের জন্য মূলত একটি বিষয় বললে হবে, সেটা হচ্ছে মধ্যক যে বিন্যস্ত বা অবিন্যস্ত পাতের যে সূত্রটা আছে সেটা বর্ণনা সহ শিখতে হবে। মধ্যকের গড়ের জন্য আর কোনো বিষয়গুলো নেই। আমি আশা করি এটা বললে তোমাদের গড় থেকে যদি আসে এটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এখন আমরা কি করব, গড়ের যে বিন্যস্ত পাতের যে বা অবিন্যস্ত পাতের এখানে আবার অবিন্যস্ত এবং বিন্যস্ত কেন লিখেছি দেখো, গড়ের সূত্র কিন্তু একটি, এখানে কিন্তু আবার বলে দিয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তোমাকে এখানে গাণিতিক গড়ের সূত্রটা বলতে পারে, তোমরা ওটা দেখে নিও বর্ণনা সহ। এখানে আমি বিন্যস্ত এবং অবিন্যস্ত লিখেছি কেন? বিন্যস্ত বলতে তোমাকে কি শ্রেণী ব্যাপ্তি সহকারে তোমাদের লিখে দেবে, কিন্তু অবিন্যস্ত কি তোমাদের সারণী তৈরি করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র কিন্তু এক, সেজন্য এখানে লিখে রেখেছি বিন্যস্ত বা অবিন্যস্ত, ঠিক আছে? এখন দেখো আমি কি করব, গড়ের যে সূত্রটি সেটা লিখবো। দেখো গড়, ঠিক আছে? কি গড়ের যে সূত্রটা আছে সেটা কি, আমরা এখানে আগে লিখবো গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় লিখবো কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র, ঠিক আছে? গড় নির্ণয় সূত্র এটা কিন্তু তোমরা লিখবে। তারপর তোমরা কি লিখবে এখানে, গড়কে কি দ্বারা প্রকাশ করে জানো? এক্স দ্বারা, ঠিক আছে? গড় নির্ণয় সূত্রটা কি সংক্ষিপ্ত পদ্ধতিতে এ প্লাস, আমি কিন্তু আগেই বলেছিলাম, আমি যখন গড় নিয়ে যে ক্লাসটি আপলোড দিয়েছি সেখানে কিন্তু তোমরা দেখতে পারো, আমি কিন্তু এই সূত্র নিয়ে কিন্তু অনেক সময় তোমাদের সাথে কথা বলেছি, কারণ সূত্রটা তোমাদের একেবারে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? গড়ের সূত্রটা কি এ প্লাস সামিশন, কি সামিশন মানে কি, আবার সমষ্টি, সামিশন মানে হচ্ছে সমষ্টি, সামিশন এফ আই এ ওয়াই ডিভাইডেড বাই কি এন ইনটু হচ্ছে এইচ, ঠিক আছে? এখানে এ কি আমি এখানে লিখছি, দেখো এখানে এ ইজিক্যাল টু কি আনুমানিক গড়। আনুমানিক গড় কি, আমি কিন্তু যখন তোমাদের সারণী তৈরি করবে এখানে শুধু তোমাকে বলেছে যে হচ্ছে যে সূত্র বিবরণ সহ এটা লেখো, সেটা আমি এখানে বিবরণ সহ শুধু বিবরণগুলো লিখছি, এত ডিপলি তোমাদের বোঝাচ্ছি না। তাও তোমাদের একটি বলে রাখি যে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য তোমাকে কিন্তু মধ্যমান লাগে। এই মধ্যমানে তুমি যে শ্রেণীটাকে তুমি আনুমানিক, যে কোনো একটি ঘরেকে তুমি আনুমানিক গড় ধরতে পারো, কিন্তু কোনটা মধ্যমানের, ঠিক আছে? এটাকে বলি কি এ ইকুয়াল টু কি আনুমানিক গড়, আনুমানিক গড় কি সেটা কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, আনুমানিক গড়, ঠিক আছে? এখন কি এফআই কি, এফআই হচ্ছে গণসংখ্যা, এফআই কি গণসংখ্যা। তোমাদের কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য কিন্তু গণসংখ্যা লাগে, ঠিক আছে? গণসংখ্যা। তারপর কি আছে, ইউআই, এখানে কিন্তু ইউআই আছে। ইউআই কি, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কি,
আনুমানিক গড়, সরি এটা সূত্র আমি বলছি না, তাও বলি। ধাব্যচ্যুতির নির্ণয় সূত্রটি হচ্ছে কি মধ্যমান বিয়োগ আনুমানিক গড়, কি মধ্যমান বিয়োগ আনুমানিক গড় ডিভাইডেড বাই ব্যাপ্তি, ঠিক আছে। এটা কি তোমাদের কিন্তু এভাবে নির্ণয় সূত্র প্রত্যেকটি ক্ষেত্রে সূত্র লিখে লিখে এভাবে করার থেকে আমি কিন্তু বলেছিলাম যে শ্রেণীটা তুমি আনুমানিক গড় লিখবে, ওই শ্রেণীর ধাব্যচ্যুতিতে তুমি শূন্য লিখবে, তার উপরগুলোতে তুমি লিখবে -1 2 3 -1 -2 -3 -4 এগুলো লিখবে, এবং পরের গুলোতে লিখবে +1 +2 +3, ঠিক আছে। ধাব্যচ্যুতি, আশা করি ধাব্যচ্যুতি কি তোমরা বুঝতে পেরেছো। ধাব্যচ্যুতি কি, ধাব্যচ্যুতি। আর এন কি, এন হচ্ছে কিন্তু মোট গণসংখ্যা, এন কি মোট গণসংখ্যা, এন হচ্ছে মোট গণসংখ্যা, ঠিক আছে। আর এইচ কেস কিন্তু আমি আগে বলেছি যখন মধ্যক নির্ণয় সূত্রটা বলেছি, এইচ হচ্ছে ব্যবধান, ব্যবধান, ব্যবধান কি একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার মধ্যে যে ব্যবধানটা থাকে সেটা হচ্ছে ব্যবধান, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। মধ্যকের সরি গড়ের যে একটি আমি বলছি একটি যে প্রশ্নটি রেখেছিলাম যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটি বিবরণ সহ, সেটা কিন্তু আমি এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, তার পরেরটা দেখবো, পরে কি আছে। দেখো আমাদের গড়ের পরে আছে প্রবণতা। দেখো প্রবণতা নিয়ে কিন্তু আমাদের একটি প্রশ্ন আছে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি সরি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, অথবা কিসে দিবে, অথবা কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে হচ্ছে কি বলে সৃজনশীলে কতে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখন লিখবো, আমার সাথে সাথে তোমরা এটা মুখস্থ করে ফেলবে। আমি এখন লিখবো, তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কি লিখবে এখন, কেন্দ্র প্রবণতা কাকে বলে সেটা লিখবো। কেন্দ্র প্রবণতা কাকে বলে, দেখো আমি দেখি গণসংখ্যা, গণসংখ্যা নিবেশন, কি গণসংখ্যা নিবেশন সারণীতে, আমার সাথে সাথে তোমরা মুখস্থ গণসংখ্যা নিবেশন সারণীতে, গণসংখ্যা নিবেশন সারণীতে উপাত্ত সমূহের, উপাত্ত সমূহের, উপাত্ত সমূহের মাঝামাঝি, মাঝামাঝি, ঠিক আছে, মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে, দিকে কি কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত, পঞ্জীভূত সরি পঞ্জীভূত হওয়ার প্রবণতা, প্রবণতাকে কি বলে, কেন্দ্রীয় প্রবণতা বলে, কেন্দ্রীয় প্রবণতা, প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা বলে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমাদের আরেকটি প্রশ্ন আছে, শুধু কিন্তু এটা দেবে না। আর যদি তোমাকে শুধু বলে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, তাও তুমি এই প্রশ্নটা এই লিখবে যে এর পরিমাপ গুলো হচ্ছে, এর পরিমাপ কি, এর পরিমাপ গুলো হলো, এর পরিমাপ গুলো কি মধ্যক, প্রচুরক, আমি আগে লিখছি তারপর তোমাদের বুঝাচ্ছি, মধ্যক, প্রচুরক আর কি গড়, ঠিক আছে, ইত্যাদি লিখতে পারো, ইত্যাদি। দেখো এখন আমার সাথে সাথে তোমরা মুখস্থ করো, কি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, গণসংখ্যা নিবেশন সারণীতে উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে, ঠিক আছে। আর এর পরিমাপগুলো হচ্ছে কি মধ্যক, প্রচুরক, গড় ইত্যাদি। এখন দেখো এখন আরেকটা কথা বলি, তোমরা যে মধ্যক, প্রচুরক, গড় যে নির্ণয় করো, এগুলোর কি কেন্দ্রীয় মানের দিকে, কেন্দ্র মান বলতে কি মধ্যক শ্রেণী, যে মধ্যক শ্রেণী যেটা আছে না, ওই শ্রেণীর যে কেন্দ্রটা মূল কেন্দ্র কোনটা থাকে, শ্রেণীর যে মধ্যমান সেটা হচ্ছে কিন্তু এই শ্রেণীর কেন্দ্র, ওই কেন্দ্র মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতা, যে একটি কিছু তুমি সমাধান করছো, সেটা যে মানের দিকে যে পঞ্জীভূত, মানে তার দিকে যে অগ্রসর বা তার দিকে যাওয়ার যে তোমার একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে কি পঞ্জীভূত হওয়ার প্রবণতা বা আকাঙ্ক্ষা, ঠিক আছে। তাকে কি বলে, কেন্দ্রীয় প্রবণতা বলে, প্রবণতাকে কি কেন্দ্রীয় প্রবণতা বলে, ঠিক আছে। আর কেন্দ্রীয় প্রবণতার এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি মধ্যক, প্রচুরক, গড়, ঠিক আছে। আশা করি এটাও তোমাদের সমাধান হয়ে গেছে। প্রচুরক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। প্রচুরক নিয়ে আসলে কিন্তু সরি প্রচুরক বলছি, প্রবণতা নিয়ে যদি একটি আসে, শুধু কিন্তু এই কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটাই দেবে, এবং এর প্রচুরক গুলো নাম বলো। আর আরেকটি কথা বলে রাখি, তোমাদের কিন্তু চলক আছে, চলক বিচ্ছিন্ন চলক বা অবিচ্ছিন্ন চলক। এই চলক থেকে কিন্তু তোমাদের কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে যে এটা কোন চলক, হচ্ছে যে অবিচ্ছিন্ন চলক নাকি বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক, ঠিক আছে। আর বিচ্ছিন্ন চলক কি তোমার উচ্চতা, হাইট, এগুলো এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে যেহেতু আমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ক্লাস আপলোড দিচ্ছি, ওয়ান শট সংক্ষিপ্ত প্রশ্ন, সেই জন্য আমি এমসিকিউ এর বিষয়টা তোমাদের আজকে ক্লিয়ার করছি না, শুধু সংক্ষিপ্ত প্রশ্নের দিকে আমি আজকে মূল টার্গেট রাখছি, বা কেন্দ্রীয় কেবল যেহেতু আমাদের তোমাদের বোঝালাম যে কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়া, ঠিক এইভাবে আমি আজকে কিন্তু শুধু সংক্ষিপ্ত প্রশ্নের দিকে কিন্তু কি হচ্ছে পঞ্জীভূত হচ্ছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু প্রবণতার বিষয়টি শেষ। এখন আমরা তারপরে কি আছে সেটা দেখব। তো দেখো আর এই পাঁচটি এই পাঁচটি প্রশ্ন আছে, এই পাঁচটি প্রশ্ন যে পারবে আশা করি তার সংক্ষিপ্ত প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে দেখো
অনেকগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করো সেটা বলেছে। এটা কিন্তু দেখো আমি যখন মধ্যক নির্ণয় করেছিলাম, মধ্যক নির্ণয় যে ক্লাসটি আমি দিয়েছি সেখানে দেখবে আমি কিন্তু এই দুটি নিয়ম, এটা কিন্তু জোরে ক্ষেত্রে দেখছি যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি সংখ্যা আছে, যার জোড় সংখ্যা জোরে ক্ষেত্রে যে সূত্রটি অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু বিজয়টা দিয়েছি। এই দুটি তোমাদের আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, সেজন্য রিস্ক মুক্ত থাকার জন্য আমি দুটি দিয়েছি। তোমরা কিন্তু আমার মধ্যক নির্ণয় যে ক্লাসটি আছে ওই ক্লাসটি দেখে নিও, আমি কিন্তু সেই ক্লাসের লিঙ্কটা কি কমেন্ট সেকশনে দিয়ে দিব, ঠিক আছে। তারপর কি আছে দেখো, কোন শ্রেণীর উচ্চসীমা, কোন শ্রেণীর উচ্চসীমা এত এবং মধ্যমান এত হলে ওই শ্রেণীর নিম্ন সীমা বের করো। এটাও কিন্তু ঠিক সেম, আমি কিন্তু এই ম্যাথটার জন্য কিন্তু একটি ক্লাস আপলোড দিয়েছিলাম। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অথবা সৃজনশীলের ক নংয়ের জন্য। এবং দেখো আমি কিন্তু এগুলো কিন্তু তার আগে, এই ক্লাসটি করার আগে কিন্তু তোমাদের দেখবে আমার চ্যানেলে একটু নিচের দিকে যাবে, দেখবে এগুলো সুন্দরভাবে আপলোড দেওয়া আছে। ওই ক্লাসটা দেখতে তুমি আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবং এই ক্লাসটি দেখো 23 25 28 17 18, তারপর হচ্ছে x 35 15 সংখ্যাগুলো গড় এত হলে x এর মান নির্ণয় করে। এটা কিভাবে নির্ণয় করবে তোমরা কিন্তু জানো, শুধু এখানে যেহেতু এখানে শুধু বলেছে শুধু গড় নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি কিন্তু গাণিতিক গড়ের যে সূত্রটি আছে সেটা অ্যাপ্লাই করবে। আর এটাও কিন্তু আমার চ্যানেলের অমৃত একাডেমি চ্যানেলের নিচের দিকে যাবে, দেখবে সুন্দরভাবে দেওয়া আছে এই ক্লাসটাও, ঠিক আছে। আশা করি সেই ক্লাসগুলো দেখলে, আমি আজকে এগুলো করাচ্ছি না কেন, কারণ হচ্ছে যদি সকল কিছুই করাই তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হবে, সেজন্য আজকে করাচ্ছি না, ঠিক আছে। দেখো আশা করি 4টি তোমরা ক্লাস দেখবে, আমি কিন্তু তোমাদের কমেন্ট, এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু এই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। তারপর লাস্ট একটি প্রশ্ন আছে আমাদের, কি 3 5 7 3 5 2 7 9 6 2 7 উপাত্তের প্রশ্ন আছে কিনা। দেখো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তুমি 30টা দিতে পারো, যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা কিন্তু এখন আমরা কি করবো, সমাধান করবো। দেখো আগে আমরা কি লিখবো, আমরা কিন্তু জানি এটা কিন্তু অবিন্যস্ত পাত্র। অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে প্রশ্রক কি, অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে প্রশ্রক নির্ণয় সূত্রটি কি হচ্ছে, কোন উপাত্তের যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যায় উপাত্তের প্রচুরক, ঠিক আছে। কোন উপাত্তের কি, কোন উপাত্তের, আমার সাথে সাথে মুখস্থ করো, যদি অবিন্যস্ত এভাবে তোমাদের দিয়ে দেয় লিখবে কোন উপাত্তের, আমি এখানে লিখি কোন উপাত্তের যে সংখ্যা কি সর্বাধিক বার উপস্থিত বার লেখো, সর্বাধিক বার আছে সেটা লিখি, উপস্থিত লিখলে চলবে আছে, বা উপস্থিত হয় আছে, সেই সংখ্যাটি, দেখো সেই সংখ্যাটি কি উপাত্তের প্রচুরক। দেখো এটা কিন্তু তোমাকে লিখতে হবে, কি লিখতে হবে, কোন উপাত্তের যে সংখ্যা সর্বাধিকবার আছে সেই সংখ্যায় উপাত্তের প্রচুরক। এটা কিন্তু অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে, এখানে তোমাকে লিখতে হবে না যে এটা অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে, কারণ এখানে তোমাদের দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এখানে দেখো উপাত্তগুলো কি আমাদের কি দিয়েছে, উপাত্তগুলো 3 5 2 7 9 6 2 7। এখন দেখো এখানে 3, আমি এখন প্রশ্নটা রেখে দিচ্ছি। দেখো এখানে এটা কিন্তু আমি সমাধান করছি। দেখো এখানে কি বলেছি আমি, যে সংখ্যাটি সর্বাধিকবার আছে, দেখো এখানে কোন সংখ্যাটি সর্বাধিকবার আছে, আর বলেছিল কি এখানে এর প্রচুরক আছে কিনা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে 3 কে আর কোন সংখ্যা আছে, নেই, শুধু 3 কিন্তু একটি আছে। 5 আর কোন সংখ্যা আছে, নেই, 5ও কিন্তু একটি আছে। 2 কিন্তু দেখো আরেকটি সংখ্যা আছে, সুতরাং 2 দুটি আছে। 7ও কিন্তু দুটি আছে, সুতরাং 7 দুটি আছে। 9 একটি আছে, 6 একটি আছে। দেখো এখানে কিন্তু কি করবে তুমি, এখানে দেখো দুটি সংখ্যা করে আছে, 2ও দুটি আছে, 7ও দুটি আছে। এক্ষেত্রে তুমি কি একটু বিভ্রান্তিতে পড়ে যাবে। এটা কিন্তু তোমাকে বিভ্রান্তিতে ভালানোর জন্য এটা দেওয়া হয়, যে অনেক ছাত্রছাত্রী কি করবে, এটা কি করবে, যে প্রচুরক নেই, মনে করো যে দুটি যেহেতু আছে সেক্ষেত্রে একটি হবে না, সেক্ষেত্রে তুমি কি লিখবে, যে প্রচুরক নেই এটা লিখে আসবে, অনেকে ভুল করে আসবে। কিন্তু এখানে কি হবে, সুতরাং লিখবে এখানে 2 এবং 7 সর্বাধিক বার আছে, বা 2 বার করে আছে, সর্বাধিক বার আছে, ঠিক আছে, সর্বাধিক বার আছে, সুতরাং এর প্রচুরক 2 এবং 7, সুতরাং লিখবে এর প্রচুরক আছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ক্লাসগুলো, অমৃত একাডেমি ক্লাসগুলো যদি তোমাদের অনেক ভালো লাগে ক্লাসটি শেয়ার করে দেবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে। এবং চ্যানেলটি নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তুমি আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যাও। আর কেন আমি এই লাইক কমেন্ট করতে বলি, কেননা যদি তুমি আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তাহলে আমার কি হবে, ভিডিও করতে একটি উৎসাহ জাগবে। এই জন্য আমি বলি আমার ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার করো, যাতে আমি অনুপ্রাণিত হই যে আমার ভিডিওগুলো দেখছি এবং আমার ক্লাসগুলো সকলে দেখে উপকৃত হচ্ছে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি অমৃত সরকার আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মুসলমান ভাইদের জন্য আদাব এবং আমার হিন্দু ভাইদের